তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আফ্রিকা কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো দিতে চলেছি। যারা আফ্রিকা কবিতা নিয়ে বুঝে উঠতে পারছে না শুরুটা কিভাবে করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। সুপ্রভাত আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আমি অনেক ভালো আছি। আচ্ছা বলো তো, আজকে তারিখ কত? 28/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা। আর আজকের পাঠ, আচ্ছা তোমরা বলতে পারবে? আকাশ, তুমি বলো তো কয়েকটা মহাদেশের নাম। হ্যাঁ বলো। এশিয়া, হ্যাঁ আমাদের নিজস্ব মহাদেশ। আর আফ্রিকা। এই যে তুমি আফ্রিকা শব্দটা বললে, কেন তোমাকে আমি এখানে থামতে বললাম বলো তো? তোমাদের দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আছে, দেখো সেখানে একটা আফ্রিকা কবিতা বলে একটা কবিতা নেই? হ্যাঁ, আজকে আমরা সেই আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানবো। তাহলে আজকের আমাদের পাঠ হবে আফ্রিকা। বোঝাতে পারলাম? এটা কে লিখেছেন বলো তো? মানে উনার সম্পর্কে যতই বলা যাবে ততই কম বলা হবে। তিনি বিশ্ব কবি নামে পরিচিত। এবার বুঝতে পারছো তো উনি কে হতে পারেন? হ্যাঁ রোমান, তুমি ঠিক বলেছো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা নেওয়া হয়েছে, তোমার দুটো উৎস আছে, কেউ বলে পত্রপুট, আবার কেউ বলে সঞ্চয়িতা। এখানে মাথায় রাখবো দুটোই সঠিক। পরবর্তীতে সঞ্চয়িতাতে স্থান পেয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কবিতাটা লেখার জন্য একজন অনুরোধ করেছিল আফ্রিকা সম্পর্কে। ঠিক আছে, অনুরোধ করেছিলেন অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী তিনি কিন্তু অনুরোধটা করেছিলেন, এবং তার অনুরোধেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কবিতাটা লিখেছিল। কেননা সে সময় তোমার একটা ব্যাপকভাবে আফ্রিকার উপর যে নির্যাতন চালানো হয়েছিল, রবীন্দ্রনাথের এত এত অনেক কবিতা আছে কিন্তু আফ্রিকা নিয়ে তেমন কোনো কবিতা ছিল না। তাই অমিয় চক্রবর্তী অনুরোধ করলেন, আপনি এই বিপদের সময় আফ্রিকাবাসীকে নিয়ে কিছু একটা লিখুন। দেখো আমাদের প্রতিবাদের ভাষা বলতে সে সময় কি ছিল? বিভিন্ন পত্র পত্রিকা, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের প্রতিবাদকে তুলে ধরতাম। এখানে ঠিক সেটাই, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা অমিয় চক্রবর্তীর অনুরোধে লিখছেন। তো এই যে আফ্রিকাটা রয়েছে, এই আফ্রিকা, সর্বপ্রথম বলি আফ্রিকা মহাদেশ কে এখানে স্রষ্টা যেভাবে চাইছেন সেভাবে পাচ্ছেন না। মানে ব্যাপারটা কিরকম একটু বলি। ধরো না তুমি একটা ছবি আঁকছো, ছবিটা যদি তোমার মনের মতো না হয় তুমি কি করবে? হয় পেজটাকে ছিঁড়ে দিতে পারো, নাহলে আবার কি করবে, রাবার দিয়ে মিশিয়ে আবার নতুন ভাবে ছবি আঁকবে। তো ঠিক সেই রকমই এই আফ্রিকাকে স্রষ্টা যেভাবে চাইছেন সেভাবে কিন্তু পাচ্ছেন না। তাই তিনি আফ্রিকাকে ভাঙা গড়া খেলায় লিপ্ত করেছেন, এবং এইভাবেই কিন্তু আফ্রিকা নিজেকে সবার থেকে স্বতন্ত্রভাবে তুলে ধরেছে। আমরা দেখতে পাই যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, আচ্ছা প্রাচী মানে কি? পূর্ব দিক, ঠিক আছে। আর ধরিত্রী বলতে পৃথিবী। এই পৃথিবীর পূর্ব দিক থেকে এই আফ্রিকাকে রুদ্র সমুদ্রের বাহু, ঠিক আছে, ছিনিয়ে নিয়ে গেল। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। এবং আফ্রিকা সেখানে একাকী কি কি করছে? দুর্গমের রহস্য সংগ্রহ করছে। দুর্গমের রহস্য সংগ্রহ করেছে। তার মানে কি, চীনে ছিলে জলস্থল, আকাশের দুর্বল সংকেত, যা যা প্রয়োজন সব কিন্তু আফ্রিকা একাকী করছে। এবং আমরা দেখতে পাই আফ্রিকা নিজেকে এই বড় বড় ছাতার তলে কিন্তু, মানে এগুলো ধরে না, মনে মনে ধরো এগুলো গাছ, এবং এই আফ্রিকার যে রূপ, এই যে সৌন্দর্য, সেটা বড় বড় গাছপালা দিয়ে আফ্রিকার সৌন্দর্যকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই সারা জীবন তো লুকিয়ে রাখা যায় না। এবং এখানে আমরা দেখতে পাই এই যে সূর্যের আলো, ঠিক আছে, এই সূর্যের আলো কিন্তু কি বলতো তোমার
ঠিকভাবে এই আফ্রিকার মাটিতে প্রবেশ করতে পারছে না। তাই আফ্রিকাকে কৃপণ আলোর অন্তপুরের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একটা বাড়িতে যেমন পুরো ঘর যদি বন্ধ থাকে এবং সামান্য যদি একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে মৃদু আলো ঢোকে, ঠিক সেই রকমই আফ্রিকা তো মৃদু আলো সূর্যের ঢুকছে। তার মানে আফ্রিকা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তাহলে আফ্রিকা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ঠিক আছে? তো এইভাবে আফ্রিকা নিজেকে তুলে ধরেছে। কিন্তু এই আফ্রিকা এই যে সৌন্দর্যটা, সেটা আর বেশি দিন লুকিয়ে রাখতে পারলো না। কেন? কারণ এই আফ্রিকার ওপরে একজনের নজর পড়ে গেল, একটা জাতির নজর পড়ে গেল। তারা হচ্ছে ইউরোপীয়রা। ইউরোপীয় জাতির লোভ লালসা সব এখানে আমরা দেখতে পাই যে ইউরোপীয় জাতিরা চলে আসছে। ইউরোপীয় জাতি মানে বুঝতেই পারছো, সভ্য জাতি, ওরা নামে সভ্য, কিন্তু এখানে এসে ওরা অসভ্যের মতো আচরণ করবে। তো ইউরোপীয়রা ওরা খালি হাতে আসছে না, ওরা আসছে লোহার হাতকড়ি দিয়ে। লোহার হাতকড়ি কি করতে ব্যবহার করা হয়? কাউকে গ্রেপ্তার করার জন্য কিন্তু লোহার হাতকড়িটা ব্যবহার করা হয়। এখানে স্বাভাবিকভাবে আমরা কিন্তু সেটাই দেখতে পাই, ওরা এসেছিল প্রথমে ভালো, বলে না, কিছু কিছু গ্রামের ভাষায় বলে ছুঁচ হয়ে ঢুকে আর থাল হয়ে বেরোয়। তাদের রূপটা ছিল ভয়ঙ্কর, নেকড়ের থেকেও ভয়ঙ্কর, নেকড়ের থেকেও ভয়ঙ্কর। তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি পশুর কাছ থেকে ছাড় পেতে পারো, কিন্তু মানুষ রূপী যে পশু, তার কাছ থেকে তোমার কোনো নিস্তার নেই। তো এইরা, এই ইউরোপীয়রা আফ্রিকাবাসীর উপর যে অত্যাচার চালিয়েছিল, নির্মম ভাবে অত্যাচার চালিয়েছিল, তার কিন্তু একটা বর্ণনা কিন্তু পাচ্ছি। এবং এরা এতটাই নিষ্ঠুর ছিল যে আকাশে বাতাসে শুধু ক্রন্দন, আকাশে বাতাসে কি হচ্ছিল? ক্রন্দন। আচ্ছা, ক্রন্দন মানে কি? ক্রন্দন মানে হচ্ছে কান্না। কি বললাম? ক্রন্দন মানে হচ্ছে কান্না। তাহলে আফ্রিকাবাসীর কান্নার আওয়াজ আকাশে বাতাসে ভেসে যাচ্ছে। আর চোখের জল, যেখানে ধরো না ধুলো আছে, ধুলো তো যদি জল দাও তাহলে কি হয়? সেই জায়গাটা কাদা হয়ে যায়। তো ঠিক সেটাই আফ্রিকাবাসীর চোখের জলে যে জায়গাটা ধুলো ছিল, সেই জায়গা কাদা হয়ে গেল। আর কাদার উপর দিয়ে তুমি যদি হেঁটে যাও, তার একটা ছাপ বসে, তো জুতো পরে গেলে জুতোর ছাপ বসে। তো ঠিক সেটাই আফ্রিকাবাসীর উপর আমরা দেখতে পাই যে এই যে কলঙ্কের একটা ইতিহাস চাপিয়ে দিয়ে চলে যায়, যেটাকে চির অপমানিত ইতিহাস বলা হয়। কোনটা? সেই ইউরোপীয়দের জুতোর ছাপ। তো এইটা দেখলাম আমরা আফ্রিকাবাসীর উপর অত্যাচার চলছে। তো এরপর আমরা দেখতে পাই যে আফ্রিকার সমুদ্রের ওই পারে কি হচ্ছে? দেখো, সমুদ্রের এই পারে আর ওই পারে, তার মানে এখানে দুটো পার, একটা এপার আর একটা হচ্ছে ওপার। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি সমুদ্রের এপার মানে হচ্ছে আফ্রিকা, আর ওপার মানে হচ্ছে ওদের কান্ট্রি, ধরে নাও ওদের দেশ। তার মানে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা ঘটছে। তার মানে হসপিটালে যেমন দুই রকম দৃশ্য দেখা যায়, যে কেউ মরে আবার কেউ জন্ম নেয়, তো ব্যাপারটা সেরকমই এখানে দেখতে পাবে। তার মানে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা। এইদিকে আমরা এতক্ষণ কি দেখলাম? আফ্রিকাবাসীর শিশুদের যে ক্রন্দন, মায়েদের যে হাহাকার, বেদনার একটা চিত্র কিন্তু এখানে দেখতে পেয়েছি। আর ওইদিকে কি হচ্ছে জানো? সমুদ্রের ওই পারে ঠিক সেই মুহূর্তে মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে। তাহলে মন্দিরে মন্দিরে পুজোর ঘন্টা বাজছে, আর শিশুরা মায়ের কোলে খেলছে। আর এখানে দেখো, এখানে শিশুরা মায়ের কোলে খেলছে, আর এখানে আফ্রিকাবাসীর মায়ের বুককে খালি করে দিচ্ছে। তার মানে একই পৃথিবীর বুকে দুই রকম ঘটনা কিন্তু আমরা দেখছি। আর কবির সঙ্গীতের সুন্দর আরাধনা বেজে উঠছে। তাই কবি সমস্ত যুগান্তের কবিকে, যুগান্তের কবি, আর এখানে বলি এই একটা প্রদোষকাল বলে শব্দ আছে। প্রদোষকাল, প্রদোষকাল বলতে আমরা সাধারণত বুঝি সন্ধ্যাবেলা। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবে। সন্ধ্যাবেলা, প্রদোষকাল মানে কি বললাম? সন্ধ্যাবেলা। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশুরা মানে কি? সেই ইউরোপীয়রা বেরিয়ে এলো, এবং যুগান্তের কবি শেষে আহ্বান করছেন, দাঁড়াও। মানে এখানে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আহ্বান করছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী কে? আফ্রিকা। সেই আফ্রিকাবাসীর ওপর, মানে আফ্রিকাবাসীর পাশে দাঁড়াতে বলেছেন। আর এরই মধ্যে দিয়ে কবি সব শেষে বলছেন, সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, বলো ক্ষমা করো। সত্যি এই যে কবিতাটা খুব সুন্দর, তাই না? আশা করি এই আজকের এই আলোচনাটা শোনার পরে তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।